ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে? কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও যেসব সন্তান তার বাবার মৃত্যুতে দেখা না করে তার মৃতদেহ, কিংবা মৃতদেহর মরার পরেও তার কবরস্থানে যাওয়ার সুযোগ পায় না, অবারিত সুযোগ সত্ত্বেও তাদেরকে আপনি কিভাবে দেখবেন, কোন চোখে দেখবেন, এটি নিশ্চয়ই একটা বিশ্লেষণ দাবি রাখে। তো শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা, শেখ মুজিব পাকিস্তান কারাগারে বন্দি থাকার পরেও যেই দেশ স্বাধীন হয়, তার কন্যা হিসেবে তিনি দেশ চালাচ্ছেন। আর তার পিতা পাকিস্তানের কারাগারে বন্দি দশায় যখন ছিলেন, তার হয়ে কিংবা স্বপ্রণোদিত হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি ইতিহাসে স্বাধীনতার ঘোষক হিসেবে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন পাকিস্তানি বাহিনীর সাথে, তার পুত্র তারেক রহমান কেন লন্ডনে থাকার পরেও দেশের নেতৃত্ব দিতে পারবে না? এটি নিশ্চয়ই একটা যৌক্তিক প্রশ্ন, তাই না? মাথার উপর 14টা মামলা থাকার পরেও। তার বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে, এই রায় দ্রুত কার্যকর করা উচিত। কিছু এখানে আছে তারা কারাগারে, কিন্তু মূল হোতা তো বাইরে। সে তো মুচলেখা দিয়ে বাইরে চলে যাচ্ছে। ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? আমার একটা প্রশ্ন আমাদের বিএনপি নেতাদের কাছে। আচ্ছা, তার মা তো অসুস্থ, আপনারা অনশন করেন, ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে? সেটাই আমার প্রশ্ন। যে মা এত অসুস্থ, মরে মরে, সে নাকি যখন তখন মরে যাবে। হ্যাঁ, বয়সও হয়েছে আর অসুস্থ বটে, তো মাকে দেখতে আসে না কেন? আমি তো বলবো যে মাকে দেখতে আসুক। দেশে আসে না কেন তারেক রহমান, সেটি আমারও একটা বড় প্রশ্ন, সবার প্রশ্ন, পুরো দেশের মানুষের প্রশ্ন, এমনকি বিএনপির অনেকের নেতার প্রশ্ন, এবং আওয়ামী লীগের তো অবশ্যই প্রশ্ন। সভাপতি, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা এই প্রশ্নটা রেখেছেন। বাংলাদেশের গণমাধ্যমেরও অনেক বড় প্রশ্ন, তারেক রহমান দেশে আসে না কেন। কিন্তু তারেক রহমান দেশে আসে না কেন, সেই প্রশ্নের উত্তরটি তারেক রহমানের নিজের মুখ থেকে শুনতে পারলে নিশ্চয়ই ভালো হতো, তাই তো? তো সেই সুযোগ তো শেখ হাসিনা সরকার বন্ধ করে রেখেছে। কিভাবে বন্ধ করে রেখেছে? সর্বশেষ তারেক রহমান ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন 26শে জুলাই কিংবা 27শে জুলাই, যখন বিএনপি তাদের ঢাকায় একটা অবস্থান কর্মসূচি ঘোষণা করছিল। সেই কর্মসূচিকে উপলক্ষ করে তারেক রহমান জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে বলেছিলেন, দিস ইজ দ্য টাইম টু টেক ব্যাক দ্য কান্ট্রি, টেক ব্যাক বাংলাদেশ। এই সমাবেশ, এই আন্দোলন গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে উদ্ধার করে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলন। তাই এই আন্দোলনে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের স্লোগান, টেক ব্যাক বাংলাদেশ। ওই ভাষণটা মানুষ দেখেছে, অনেক লক্ষ লক্ষ মানুষ, মিলিয়নস অফ মানুষ দেখেছে। এরপরে যখন 29শে জুলাই সম্ভবত ঢাকার পল্টনে বিএনপি ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ করলো, সেই সমাবেশে হঠাৎ করেই উপস্থিত যারা দর্শক ছিলেন কিংবা নেতাকর্মী ছিলেন, তাদেরকে চমকে দিয়ে মির্জা ফখরুল টেলিফোনে তারেক রহমানের বক্তব্য প্রচার করেন। পরদিন সমাকালে একটি প্রকাশিত হয়েছিল কলাম, যেখানে একজন সাংবাদিক লিখেছিলেন মাঠের থেকে দাঁড়িয়ে থেকে যে কিভাবে উপস্থিত লক্ষ লক্ষ মানুষকে মুহূর্তেই উজ্জীবিত করার ক্ষমতা দেখিয়েছেন তারেক রহমান। আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের ভক্ত নই, কিংবা তারেক রহমানের পক্ষে কথা বলার ব্যক্তি নই, আমি রাজনীতির বিশ্লেষণটা করি। কিন্তু শেখ হাসিনা এত বেশিবার তারেক রহমানের বিষয়ে তার যে জিঘাংসার রাজনীতি এবং নেতিবাচক কথাবার্তা, সেটি আমাকে উদ্বুদ্ধ করেছে তারেক রহমান সম্পর্কে আরও বেশি করে জানতে এবং তার বক্তব্য নিয়ে পড়াশোনা করতে, এবং তারেক রহমানের সাথে শেখ হাসিনার মনস্তাত্ত্বিক লড়াইটা আসলে কোথায়, কিংবা শেখ হাসিনার সাথে তারেক রহমানের মনস্তাত্ত্বিক লড়াইটা কোথায়, সেটি নিয়ে বিশ্লেষণ করার জন্য আজকে এই আলোচনাটা করছি। শেখ হাসিনার এই বক্তব্যের কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য, যে তারেক রহমান কেন দেশে আসে না, তার মা অসুস্থ, সে কেন দেশে আসে না। এই প্রশ্নটার উত্তর সম্ভবত শেখ হাসিনার চেয়ে আর বেশি কেউ জানার কথা নয়।
শেখ হাসিনার দুটি সন্তান আছে, একটি হচ্ছে পুত্র সন্তান, একটি হচ্ছে কন্যা সন্তান। এই সন্তান দুটি প্রায়শই বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেন, বাংলাদেশের গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কাজ করছেন বলে দাবি করেন। তো এই শেখ হাসিনার যিনি স্বামী পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া যখন মৃত্যুবরণ করেন, স্বভাবতই সন্তানরা তার বাবার মৃতদেহ দেখতে দেশে আসে, তাই না? শত কাজ, শত ঝামেলা ফেলেও সন্তানের বাবার মৃতদেহ দেখার প্রত্যেকটা সন্তানের জন্য সারা জীবনের একটা আকুতির বিষয়। আমি ব্যক্তিগতভাবে সেই আকুতি বহন করে বেড়াই যে না, এই সুযোগ আমার ছিল না, এই সুযোগ আমার হয়নি। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও যেসব সন্তান তার বাবার মৃত্যুতে দেখা না করে তার মৃতদেহ, কিংবা মৃতদেহর মরার পরেও তার কবরস্থানে যাওয়ার সুযোগ পায় না, অবারিত সুযোগ সত্ত্বেও তাদেরকে আপনি কিভাবে দেখবেন, কোন চোখে দেখবেন, এটি নিশ্চয়ই একটা বিশ্লেষণ দাবি রাখে। শেখ হাসিনা তার যে দুটি সন্তান এবং তারা তার বাবার মৃত্যুর পর দেশে আসার সামান্যতম সৌজন্যতাটুকু দেখাতে পারেননি। তার বাবার মৃত্যুর পর তারা দেশে এসেছেন অনেকবার। তারা এখান থেকে ওখানে গেলেই সংবাদ চাউর হয়, কিন্তু হয়তোবা হতে পারে তারা নীরবে নিভৃতে রাতের আধারে যেয়ে তার বাবার কবরস্থান জিয়ারত করে এসেছেন। পুত্র সন্তান, কন্যা সন্তান, দুজনের কেউ একজন কিংবা দুজনই হয়তো একসাথে কিংবা পুরো পরিবার জুড়ে শেখ হাসিনা তার দুই সন্তানকে নিয়ে তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করছেন, তার রুহের মাগফিরাত কামনা করছেন। এটি তো একটা কাঙ্ক্ষিত দৃশ্য, এবং এই দৃশ্য নিশ্চয়ই বাংলাদেশের মানুষ দেখলে তার প্রতি অনেকখানি আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারক বাহক হিসেবে তাকে নিশ্চয়ই আরও অনেক বেশি সমীহ করতো, তাই তো? কিন্তু শেখ ডক্টর ওয়াজেদ মিয়া মৃত্যুর পর আমরা এই দৃশ্য দেখিনি। তারেক রহমান নিশ্চয়ই যখন ছিলেন এইখানে তার বাবার কবরে অনেকবার গিয়েছেন। এখন আমি বুঝতে পারি যে সন্তান হিসেবে তার হাত পা বাঁধা এবং তার মা শয্যায় অসুস্থ, তার মাকে দেখার জন্য নিশ্চয়ই তারও আকুতি বিকুতি কম নয়, তাই তো? এবং তিনি দেশে আসতে চান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশে আসার পথ তার বন্ধ করে রেখেছে শেখ হাসিনা নিজেই নিশ্চয়ই জানেন যে তার ক্যাঙ্গারু কোর্টের বিচারক দিয়ে তার বিরুদ্ধে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আছে। কোন মামলা? 21শে আগস্ট গ্রেনেড হামলা। তাই বলে কি 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়নি? শেখ হাসিনার জীবন বিপন্ন হয়নি? অবশ্যই হয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলাও হয়েছে। কিন্তু এই মামলাটি যেই পর্যায়ে, যেইভাবে মুফতি হান্নানকে দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি জবানবন্দি আদায় করে তাকে তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া হয়েছে, এবং ওই একটা জবানবন্দি আমরা জানি যে এখানে কেবল তারেক রহমানের নাম এসেছে। তাও কখন এসেছে? নিশ্চয়ই আপনারা ইতিহাসের নথিপত্র ঘাটাঘাটি করে দেখবেন যে এই বিচার কাজ, 21শে আগস্টের গ্রেনেড হামলার যেই তদন্ত, যেই বিচার কাজ, সেই বিচার কাজকে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর তার অনুগত একজন আওয়ামী লীগ কর্মী, পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা কাহার আকান্তকে দিয়ে তিনি পরবর্তীতে চার্জশিটে তারেক রহমানের নাম বর্ধিত করেন। সেই বর্ধিত করার প্রেক্ষিতে এই মামলার যিনি মূল সন্দেহভাজন আসামি মুফতি হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়ার পরে ওই একই মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তো এখন এই ধরনের একটি মামলা নিয়ে তারেক রহমান কিভাবে আসবেন দেশে, তাই তো? এটি একটি সরল প্রশ্ন। মায়ের অসুস্থ, মায়ের পাশে, শয্যা পাশে, কিংবা তার পাশে তারেক যদি আসতেও চায়, আসার পরে হাসপাতালে না যেয়ে তার জায়গা হবে কোথায়, এটা আপনিও জানেন, আপনার বিচারপতিরাও জানে, এবং সাধারণ মানুষ সবাই জানে। এই জন্য এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাই না যে তারেক রহমান আসলে দেশে আসে কিনা। এটা আমি আমার একান্তই নিজের বিশ্লেষণ বললাম, কিন্তু তারেক রহমানের বক্তব্য শুনতে পারলে অবশ্যই ভালো হতো। শেখ হাসিনা সরকার কি তারেক রহমানের বক্তব্য শোনার ব্যবস্থা করবেন একবার, যে কেন তারেক রহমান দেশে আসে না, কি তার অভিযোগ? আমরা যতদূর জানি যে তারেক রহমানের যে পাসপোর্ট, সেই পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশের সরকার। এরকম আরও অনেকের পাসপোর্ট রিনিউ করে না, এটা নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশ এখানে স্থানীয় সাংবাদিক মনির হায়দারের পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্তূপে জমা ছিল কয়েক বছর, তারপর তিনি মামলা মোকদ্দমা করে তারপরে তার পাসপোর্ট বের করেছেন এবং পাসপোর্টের সিল লাগিয়েছেন, বাংলাদেশে রিনিউ করিয়েছেন। তো বাংলাদেশের সেখানে তারেক জিয়া লন্ডনে বসে আছেন, তার পাসপোর্ট বাংলাদেশ সরকার দেবে না, এটা জেনে তিনি পাসপোর্টে কোনোদিন আবেদনও করেনি। এটা তো এই শেখ হাসিনার সরকার ব্যবস্থার কাছে নিশ্চয়ই তার মতো আরও অনেকেই আছে যে জানেন যে না, তার পাসপোর্ট রিনিউ হবে না, নবায়ন হবে না। সুতরাং একটা দেশের
একটা সিটিং প্রধানমন্ত্রী ক্ষমতায় বসে তার বিচারালয় দিয়ে একজনের বিরুদ্ধে যাবজ্জীবন মামলা দিয়ে রেখেছেন, তার বিচারালয় দিয়ে তার কোনো বক্তব্য গণমাধ্যমে কিংবা তার যে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়ার সমস্ত পথ রুদ্ধ করেছেন। নিশ্চয়ই আপনারা জানেন কিভাবে, যে না ওই 29শে জুলাই যখন তারেক রহমানের বক্তব্য প্রচারিত হয়, সমকালে পরের দিন রিপোর্ট প্রকাশিত হয়, তারপরে 1 মাসেরও কম সময়ের ব্যবধানে এই সরকার আবার বিচার বিভাগকে দিয়ে তারেক রহমানের বক্তব্য ইন্টারনেট থেকে সরানোর জন্য রায় দিয়েছে। আপনারা নিশ্চয়ই পত্রিকার কাটিং দেখতে পাচ্ছেন। তো প্রথম কথা হলো যাবজ্জীবন কারাদণ্ড, দ্বিতীয় কথা হচ্ছে তার বক্তব্য কোথাও প্রচার করা যাবে না, তৃতীয় কথা হলো যে তাকে এরকম তার পাসপোর্ট নবায়ন না করে এরকমভাবে বন্দি অবস্থায় একটা মানুষকে রেখে তাকে যদি বারবার প্রশ্ন করা হয় যে তারেক দেশে আসে না কেন, সে তার মাকে দেখতে আসে না কেন, নিশ্চয়ই এই বক্তব্যের মধ্যে রাজনৈতিক উৎকর্ষতা কিংবা রাজনৈতিক যে এটাকে কি বলে ভয়হীনতা, সেটি প্রকাশ পায় না, তাই না? এটার মধ্যে প্রকাশ পায় প্রচণ্ড পরিমাণে একজন অজানা প্রতিপক্ষকে কিংবা জানা প্রতিপক্ষকে সামনে থেকে মোকাবেলা করার যে ভয়, সেটি স্পষ্ট শেখ হাসিনার কর্মকাণ্ডে। এবং সেটি স্পষ্ট বলেই তিনি, যেহেতু তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে আসবে না, যেহেতু তারেক রহমানের বক্তব্য তারেক রহমান নিজে দিলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনত নিষিদ্ধ, সুতরাং একপাক্ষিক যে অত্যাচার, একপাক্ষিক যে আক্রমণ, সেটি শেখ হাসিনা করেই যাচ্ছেন। এর একটাই কারণ, সেটি হলো যে এটা হলো রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে একজনকে দারুণভাবে ভয় পাওয়া এবং তার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হওয়া, এবং সেই শঙ্কিত হওয়ার পর্যায়টাই পার করছেন শেখ হাসিনা বলে আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হয়। নিশ্চয়ই আপনাদের এটা নিয়ে ভিন্ন মত থাকতে পারে। কেন শঙ্কিত হচ্ছেন শেখ হাসিনা, সেটি আরেকটু বলেই আমি শেষ করব। সেটা হলো, হোক তারেক রহমান পলাতক আসামির বাংলাদেশের আইনের ভাষায় কিংবা শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের বিচারকদের ভাষায়, কিন্তু আদালত আইনের যিনি পলাতক কিংবা অনুপস্থিত, নিজস্ব জায়গায় অনুপস্থিত থাকার পরেও রাষ্ট্র ক্ষমতায় নেতৃত্ব দেওয়ার ইতিহাসে হাজার হাজার লক্ষ লক্ষ, খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। বাংলাদেশে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রাককালে 25শে মার্চ কাল রাত্রের পরপরই, অভ্যুদয় পরপরই এদেশের স্বাধীনতার ঘোষণাটুকু দিয়ে যেতে পারেননি, তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এই ইতিহাস আপনাদের অজানা নয়, তাই তো? এবং তাকে যখন আটক করে নিয়ে যাওয়া হয়, সসম্মানেই নিয়ে যাওয়া হয়, এমন না তাকে অত্যাচার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, ইয়াহিয়া খান, টিক্কা খান বলে নাই কোথায় সেই শেখ মুজিবুর রহমান, না, একজন রাজবন্দী হিসেবেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর শেখ মুজিবুর রহমান দীর্ঘ 9 মাস বাংলাদেশের রাজনৈতিক কিভাবে চলেছে, যুদ্ধ কিভাবে চলেছে, বিন্দু পরিমাণ খবর তিনি রাখেন নাই, কিংবা তার খবর আমরা জানতে পারিনি, তার বক্তব্য আমরা শুনতে পারিনি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা তো থেমে থাকেনি, ইতিহাস সেটাই বলে, তাই তো? কেউ না কেউ নেতৃত্বে দাঁড়িয়ে গিয়েছে। তার অবর্তমানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটাও ইতিহাসের নিরেট সত্য, এই সত্য অস্বীকার করার উপায় নাই। তো শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা, শেখ মুজিব পাকিস্তান কারাগারে বন্দী থাকার পরেও যেই দেশ স্বাধীন হয়, তার কন্যা হিসেবে তিনি দেশ চালাচ্ছেন। আর তার পিতা পাকিস্তানের কারাগারে বন্দী দশায় যখন ছিলেন, তার হয়ে কিংবা স্বপ্রণোদিত হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি ইতিহাসে স্বাধীনতার ঘোষক হিসেবে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন পাকিস্তানি বাহিনীর সাথে, তার পুত্র তারেক রহমান কেন লন্ডনে থাকার পরেও দেশের নেতৃত্ব দিতে পারবে না? এটি নিশ্চয়ই একটা যৌক্তিক প্রশ্ন, তাই না? এটাতে যারা সংশয় আছেন, এটিতে যারা সংশয় থাকেন, তাদের বাংলাদেশের ইতিহাস পড়া উচিত। শেখ হাসিনার দিকে অনেকবার করে, প্রতিদিন একবার করে তাকানো উচিত যে শেখ হাসিনার পিতা পাকিস্তান কারাগারে বন্দী থাকার পরও এই দেশ স্বাধীন হয়েছে, তিনি তার কন্যা হিসেবে এই দেশে নেতৃত্ব দিচ্ছেন। তারা বর্তমানে বাংলাদেশের যুদ্ধে নেতৃত্ব দেওয়া কিংবা স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা জিয়াউর রহমান, তার পুত্র কেন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না মাথার উপর 14টা মামলা থাকার পরেও? এই সত্যটা শেখ হাসিনা জানেন। এটাই ইতিহাসের বাস্তবতা, এটাই বাস্তবতা। সেজন্যই শেখ হাসিনা ভয় পান তারেক রহমানকে বলেই নানান রকম বিশ্লেষণে মনে হয়। আমি নিজেও মনে করছি যে যেহেতু তিনি ইদানিং এত বেশিবার তারেক রহমানের কথা বলছেন, সামনে থেকে তাকে হয়তো মোকাবেলা করার সামর্থ্য তারেক রহমানের নেই, শেখ হাসিনার নেই। শেখ হাসিনা জানেন তারেক রহমান এই মুহূর্তে ঢাকার মাটিতে পা দেওয়া মানেই হচ্ছে তার শেখ হাসিনা শাসন ব্যবস্থার পতন ত্বরান্বিত হওয়া।
শাহেদ আলম শোর এই উপস্থাপনা এবং কার্যক্রম যদি আপনার ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউবেও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে সামর্থ্য থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিও চেপে দেখতে পারেন। আশা করি আপনাদের সহযোগিতায় শাহেদ আলম শো প্রতিদিন তার কার্যক্রম অনুসন্ধান এবং বিশ্লেষণ চালিয়ে নেবে।